আচ্ছা, আজ আমরা জিন অস্টেনের সেই বিখ্যাত উপন্যাস মানে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে একটা বেশ বিস্তারিত পর্যালোচনা আছে, তো ওটার ভিত্তিতেই দেখব কেন এই ক্লাসিক বইটা আজও এত জীবন্ত। শুরু করি ওই বিখ্যাত কথাটা দিয়ে। যখন এলিজাবেথ বেনেটকে দেখে মিস্টার ডার্সি বললেন, ওই যে সহনীয় কিন্তু আমাকে প্রলুব্ধ করার মতো যথেষ্ট সুন্দরী নন। হ্যাঁ, এই একটা কথাতেই যেন মানে কত কিছু শুরু হয়ে গেল। ঠিক, ওই মন্তব্য আর এলিজাবেথের যা প্রতিক্রিয়া সেটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। অহংকার আর কুসংস্কারের প্রথম ধাক্কাটা ওখানেই লাগে। একদম। গল্পটা তো বেনেট পরিবারকে নিয়ে, 5 মেয়ে যাদের ভালো বিয়ে হওয়াটা খুব দরকারি। কারণ তখনকার আইন অনুযায়ী বাবার সম্পত্তি মেয়েরা সরাসরি পাবে না। হুম। আর এই পরিবারের দ্বিতীয় মেয়ে এলিজাবেথ, সে বেশ বুদ্ধিমত্তা, প্রাণবন্ত আর একটু স্বাধীন চেতাও বটে। তার সাথে দেখা হয় ওই অভিজাত কিন্তু একটু দাম্ভিক মিস্টার ডার্সির। আর প্রথম দেখাতেই ওই অপ্রীতিকর মন্তব্যটা। হ্যাঁ, আর তাতেই এলিজাবেথের মনে ডার্সির জন্য একটা মানে বিরূপ ধারণা তৈরি হয়ে যায়। আচ্ছা, পর্যালোচনাতে কিন্তু এই উপন্যাসের কয়েকটা মূল ভাবনা বা থিমের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। প্রথমটা তো অবভিয়াসলি ওই নামেই যা আছে, অহংকার আর কুসংস্কার। প্রাইড অ্যান্ড প্রেজুডিস। হ্যাঁ, ডার্সির ওই আভিজাত্যের অহংকার আর এলিজাবেথের প্রথম দর্শনে তৈরি হওয়া ভুল ধারণা, এই দুটো জিনিসই ওদের সম্পর্কে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। হুম। তবে পর্যালোচনাটা একটা মজার কথাও বলছে যে ডার্সির অহংকারটা হয়তো শুধু ক্লাস নিয়ে নয়, কিছুটা তার নিজের ভেতরের জড়তারও প্রকাশ। ইন্টারেস্টিং পয়েন্ট। আর ওরা দুজনেই কিন্তু আস্তে আস্তে নিজেদের এই ভুলগুলো বুঝতে পারে। হ্যাঁ, আর সেই সময়ের প্রেক্ষিতে ভাবলে এই নিজেকে বোঝার ব্যাপারটা বেশ গভীর। আচ্ছা, আরেকটা জরুরি দিক হল বিবাহ আর সামাজিক অবস্থান। ঠিক। শুধু টাকার জন্য বা নিরাপত্তার জন্য বিয়ে, যেমন শার্লট লুকাস করে, তার পাশাপাশি এলিজাবেথের মতো চরিত্র যারা ভালোবাসার সম্মান খুঁজছে। অস্টিন দুটো দিকই দেখিয়েছেন, তাই না? অবশ্যই। তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন তখনকার সমাজের বিয়ের চাপটা কেমন ছিল আর কেনই বা ছিল। এরই সাথে জুড়ে আছে শ্রেণী আর সম্পদের প্রসঙ্গটা। হ্যাঁ, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। সামাজিক মর্যাদা, টাকা পয়সা, এগুলো মানুষের ব্যবহার সম্পর্ককে কতটা প্রভাবিত করে। ডার্সির চরিত্রের বদলের মধ্য দিয়ে সেটা খুব পরিষ্কার। শুরুতে সে যেমন ছিল আর পরে। হ্যাঁ, পরে যেভাবে বদলায়। আর সবশেষে ওই ব্যক্তিগত বিকাশ। এলিজাবেথ আর ডার্সি দুজনেই নিজেদের ভুল থেকে শেখে, সহানুভূতিশীল হয়। এটাও বইটার একটা বড় শক্তি। চরিত্রগুলোর কথায় যদি আসি, এলিজাবেথ বেনেট তো নিঃসন্দেহে দারুণ একটা চরিত্র। বুদ্ধিদীপ্ত, স্পষ্ট কথা বলে, স্বাধীন, মানে সময়ের চেয়ে এগিয়ে। একদম। আর মিস্টার ডার্সি শুরুতে বেশ বিরক্তিকর লাগলেও পরে তার কাজের মধ্য দিয়ে তার আসল রূপটা বেরোয়। মানে তার ওই উদারতা, তার সম্মানবোধ, তার ওই নীরবে সাহায্য করাগুলো। হ্যাঁ, সেটাই তার আসল পরিচয় দেয়। আর মিস্টার অ্যান্ড মিসেস বেনেট, মিস্টার বেনেটের ওই শ্লেষ মেশানো উদাসীনতা। আর মিসেস বেনেটের একটাই চিন্তা, মেয়েদের বিয়ে দেওয়া। হ্যাঁ, এই দুজনের বৈপরীত্য কিন্তু গল্পে একদিকে যেমন হাসি যোগায়, তেমনি সমাজের একটা দিকও তুলে ধরে। ঠিক। আর জেন বেনেট আর মিস্টার বিংলি, ওদের সরল সম্পর্কটা, ওরা যেন এলিজাবেথ ডার্সির ওই জটিল সম্পর্কের পাশে একটা শান্ত স্নিগ্ধ জায়গা। অহংকার বা কুসংস্কার নেই সেখানে। এই চরিত্রগুলো যে এত জীবন্ত, তার পেছনে তো অস্টিনের লেখার জোরটাই আসল। পর্যালোচনাতে নিশ্চয়ই লেখার স্টাইল নিয়েও বলা হয়েছে, মানে বইটার শক্তিশালী দিকগুলো কি কি। হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে। অস্টিনের ওই বুদ্ধিদীপ্ত সংলাপ, খুব সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণ সামাজিক পর্যবেক্ষণ আর চরিত্রগুলোর ভেতরের গভীরতা, এগুলোর খুব প্রশংসা করা হয়েছে। কেন এলিজাবেথ বা ডার্সির মতো চরিত্র আজও এত প্রাসঙ্গিক সেটাও বলা হয়েছে। সব মিলিয়ে পর্যালোচনাতে রেটিং কিন্তু বেশ উঁচু, 9.501। বাহ। তবে এটাও বলা হয়েছে যে কারো কারো মনে হতে পারে গল্পের গতি হয়তো মাঝে মাঝে একটু ধীর বা কিছু পার্শ্বচরিত্র একটু যেন এক্স্যাজারেটেড, মানে অতিরঞ্জিত। তাই হবেই। উত্তরাধিকার নিয়ে কি বলছে পর্যালোচনা? এর প্রভাব তো অম্মক বিশাল। কত যে সিনেমা, টিভি সিরিজ, অ্যাডাপ্টেশন হয়েছে, বিশেষ করে ওই 1995-এর বিবিসি সিরিজটা। ওহ, ওটা তো ক্লাসিক। হ্যাঁ, আর 2005 সালের সিনেমাটাও খুব জনপ্রিয়। এলিজাবেথ বেনেটকে তো অনেকেই একজন নারীবাদী আইকন হিসেবে দেখেন। ঠিক। লিঙ্গ, শ্রেণী, সামাজিক অবস্থান, ভুল থেকে শেখা, এইসব আলোচনাতে বইটা আজও একাডেমিক মহলেও খুব গুরুত্বপূর্ণ। যারা সাহিত্য ভালোবাসেন
তাদের জন্য